হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরো একবার সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে। আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে আমাদের জেনে নেওয়া যাক রাইট ফর্ম অফ ভার্বস জিনিসটা কি। রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক, আর ফর্ম অফ ভার্বস শব্দের অর্থ হচ্ছে ভার্বের ফর্ম সমূহ অথবা ভার্বের রূপ অথবা চেহারা। এটা আমরা ভার্ব সেকশনে পড়ে এসেছি যে একটা ভার্বের 7টি ফর্ম রয়েছে। প্রথমটি হচ্ছে বেস ফর্ম, যেখান থেকে ভার্বের অন্যান্য ফর্মের উৎপত্তি। তারপর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, আইএনজি ফর্ম, ইনফিনিটিভ ইত্যাদি। এই যে 7টি ভার্বের ফর্ম রয়েছে, আমি যদি একটা ভার্ব নমুনা হিসেবে বলি, গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম গোজ, আইএনজি ফর্ম গোয়িং, ইনফিনিটিভ টু গো। এই যে ভার্বের 7টা ফর্ম আমরা দেখলাম বা জানলাম বা ইতিপূর্বে জেনেছি, এই 7টা ফর্মের ভিতরে সাধারণত পরীক্ষার ভিতরে ব্র্যাকেটে অথবা বক্সের ভিতরে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম পরীক্ষা অথবা ইনফিনিটিভ ফর্ম দেয়া থাকে। আমাদের কি করতে হয়, সেন্টেন্সের বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের উপরে ভিত্তি করে উক্ত ভার্বের ফর্মের রূপের পরিবর্তন করতে হয়। রূপের পরিবর্তন করে ভার্বের সঠিক ফর্মটি প্রয়োগ করতে হয়। এই জন্য এই লেসনটার নাম দেওয়া হয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। এখানে যে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, দ্য ন্যাশনাল অ্যানথেম ড্যাশ সিং নাও, অথবা নো ট্যাক্সি অ্যান্ড নো রিক্সা ড্যাশ সি লাস্ট নাইট। এই যে আমরা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি, ঠিক এইভাবেই পরীক্ষার মধ্যে দেয়া থাকবে ব্র্যাকেটে যে ভার্বের বেস ফর্ম। এখন আমাদের প্রত্যেকটা ভার্বের যে 7টি ফর্ম আমরা একটু আগে বললাম, এই 7টি ফর্মের ভিতরে সঠিক ফর্মটি নিয়ে আসতে হবে। এখন এই সঠিক ফর্মটি কিভাবে আমাদের প্রয়োগ করতে হবে সেটার জন্য আমাদের এই স্ক্রিনে একটু লক্ষ্য করি। এই স্ক্রিনের ভিতরে আমরা একটু সিকোয়েন্সটা লক্ষ্য করি। যখন রাইট ফর্ম অফ ভার্ব আমরা করব, রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে সর্বপ্রথম একটা সেন্টেন্সের খেয়াল করতে হবে উক্ত সেন্টেন্সটা কোন ভয়েসে আছে, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে, সেই জিনিসটা সর্বপ্রথম আমাদের নির্ধারণ করতে হবে। এরপরে যেটা করতে হবে, উক্ত সেন্টেন্সটা কোন টেন্সে বিদ্যমান। আমাকে ভয়েস নির্ণয় করার পরে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা দেখতে হবে। তারপরে কি খেয়াল করতে হবে, উক্ত সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন কি, সেটা হচ্ছে এর পরবর্তী বিবেচ্য বিষয়। এবং সর্বশেষ সেন্টেন্সটার মুড কি, সেন্টেন্সটা অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি। এই কয়েকটা বিষয়ের উপরে ভিত্তি করেই ভার্বের সঠিক ফর্মটি নির্ধারণ হয়ে থাকে। যেমন আমরা উদাহরণটা লক্ষ্য করি, দ্য ন্যাশনাল অ্যানথেম, আমরা যেই উদাহরণটা বলেছিলাম একটু আগে, দ্য ন্যাশনাল অ্যানথেম ড্যাশ সিং নাও, সেটাকে যদি আমি রাইট ফর্ম অফ ভার্ব করতে যাই তাহলে কি করতে হয়, প্রথমে ভয়েস খেয়াল করতে হয়। তো ভয়েস খেয়াল করতে গেলে আমাদের যেটা করতে হবে, ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত, এখানে ভার্ব হচ্ছে সিং, গাওয়া। জাতীয় সঙ্গীত কি গান গাইতে পারে? নিজেই পারে? পারে না। আমরা ভয়েস চেঞ্জের সময় শিখেছি যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর না করলে প্যাসিভ ভয়েস। সুতরাং বোঝাই যাচ্ছে উক্ত সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। রাইট ফর্ম অফ ভার্ব করতে যাওয়ার সর্বপ্রথম কাজ হচ্ছে ভয়েস নির্ণয় করা, অতঃপর টেন্স নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সর্বপ্রথম শুরু করব রাইট ফর্ম অফ ভার্বের ভয়েস রিলেটেড দুটি তথ্য দিয়ে। রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা বিবেচনা করতে হয় ভয়েস, সে ভয়েসের দুটি তথ্য দিয়ে আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে আমরা লক্ষ্য করি একটু, অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে ভার্ব থাকলে ভার্বের আইএনজি ফর্ম হয়। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। খুবই গুরুত্বপূর্ণ। এবারে যদি আমি এই সেন্টেন্সটাই লক্ষ্য করি, দ্য ওয়ার্ক ড্যাশ ডু, রাইট ফর্ম ভার্ব যদি করতে যাই
এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ার্ক, ভার্ব হচ্ছে ডু। ওয়ার্ক নিজে কি কাজ করতে পারে? পারে না। যখন সাবজেক্ট নিজে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর নিজে কাজ করতে না পারলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা এখানে যে দুটি তথ্য পেয়েছি কি, যে অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে আইএনজি ফর্ম হয়, সেই সূত্রানুসারে হি ওয়াজ ড্যাশ রেড, যেহেতু হি নিজেই কাজ করে সেই জন্য অ্যাক্টিভ ভয়েস, এটা আমরা ভয়েস নির্ণয় করলাম। অথবা বি ভার্বের পরে আইএনজি ফর্ম বসে অ্যাক্টিভ ভয়েসে, সেই সূত্রানুসারে রেডটা কি হয়ে যাচ্ছে? হি ওয়াজ রিডিং। কিন্তু যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? দ্য ওয়ার্ক ওয়াজ ডান হচ্ছে, এখন আর ওয়াজ এর পরে ডুইং হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে ওয়ার্ক নিজেই কাজ করছে না। আর আমরা জানি সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ থাকে তখনই সেই ভার্বের প্যাসিভ মোড হয়। এই হচ্ছে ভয়েস সম্পর্কিত আমাদের গুরুত্বপূর্ণ দুটি তথ্য। এবারে চলে আসবো আমরা রাইট ফর্ম অফ ভার্বের 2 নম্বর ধাপে। আমরা বলেছি রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে সর্বপ্রথম খেয়াল করতে হয় ভয়েস, এবং তারপরে কি খেয়াল করতে হয়? টেন্স। এখন আমরা আসবো টেন্স রিলেটেড রাইট ফর্ম অফ ভার্বের রুলস, অর্থাৎ আমরা চিনবো সেন্টেন্স দেখেই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইভাবে হচ্ছে আমরা এখন নির্ণয় করা শিখব। সেন্টেন্সের ভিতরে কিছু ইন্ডিকেটর ওয়ার্ডস দেওয়া থাকবে, কিছু নির্দেশক শব্দ দেওয়া থাকবে, যে শব্দগুলো দেখে আমাদের টেন্স নির্ণয় করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব এখন সেটা দেখব। কোন সেন্টেন্সের মধ্যে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে অর্থাৎ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে অর্থাৎ অভ্যাসগত কাজ, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরি প্লাস টাইম অর্থাৎ এভরিডে, এভরি মান্থ, এভরি ইয়ার ইত্যাদি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি, এই জিনিসগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে উক্ত সেন্টেন্সটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 2টা ফর্ম বসে। কয়টা ফর্ম? 2টা ফর্ম। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি হি ড্যাশ কাম হিয়ার ডেইলি। আমরা যদি এখন এটা রাইট ফর্ম ভার্ব করতে যাই তাহলে প্রথমে কি খেয়াল করতে হবে? এই সেন্টেন্সটা কোন ভয়েসে আছে সেটা আগে খেয়াল করতে হবে। যেহেতু সাবজেক্ট হি কাম নিজেই করতে পারে, আমরা আসতে পারে, সেজন্য এটা অ্যাক্টিভ ভয়েস। সুতরাং বিভার প্লাস পাস্ট পার্টিসিপল এই স্ট্রাকচারে আমাদের প্রয়োজন হচ্ছে না। এরপরে কি খেয়াল করবো আমরা? এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যেহেতু উক্ত সেন্টেন্সে ডেইলি আছে এবং তার পরেরটাও একটা চিরন্তন সত্য ঘটনা, উভয় প্রকার এক্সাম্পলটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? আমরা বলেছি ইউনিভার্সাল ট্রুথ এবং ডেইলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই জন্য হি কামের জায়গায় রাইট ফর্ম ভার্ব কি হয়ে যাচ্ছে? কামস। কেন কামস হলো? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বও থার্ড পারসন সিঙ্গুলার হয়। ভার্বকে থার্ড পারসন সিঙ্গুলার করার নিয়ম কি? ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করে এটা করতে হয়। একইভাবে দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট, যেহেতু চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য রাইজের শেষে কি যুক্ত হয়েছে? এস বা ইএস যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কিত আর কোনো সংশয় থাকার কথা নয়। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব এবারে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করি। কোন সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে এই শব্দগুলো যদি থাকে তাহলে উক্ত সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা টেন্স সেকশনে নিশ্চয়ই পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয় এম ইজ আর এবং এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে। তাহলে নাও, এট দিস, এট প্রেজেন্ট, মোমেন্ট, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ লক্ষ্য করি, হি ড্যাশ ওয়াচ টিভি নাও। তাহলে এই সেন্টেন্সটা কি দেওয়া আছে? নাও। আর আমরা কি বলেছি? কোন সেন্টেন্সে নাও থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুতরাং এটা সঠিক উত্তর কি হবে? হি ইজ ওয়াচিং টিভি নাও। কেন ইজ ওয়াচিং হলো? কারণ নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে am is a প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো একইভাবে পরবর্তীটাও হি ড্যাশ বি ইল নাও, কিন্তু হি ইজ ইল নাও হয়েছে কেন? কারণ এখানে নোট দেওয়া আছে বি ভার্ব থাকলে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেই জন্য হি ইজ বিং ইল নাও এটা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী টেন্স চেনার উপায় আমরা চলে যাচ্ছি। প্লিজ টেক আ লুক অন দ্য স্ক্রিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার, নেভার, সাধারণত এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করা কিভাবে সেটা আমরা টেন্স সেকশনে শিখে এসেছি। হ্যাভ এবং হ্যাজ এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে। তাহলে ইউ ড্যাশ এভার গো টু কক্সেস বাজার, এভার আছে, এভার থাকার কারণে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে, আর অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সেই জন্য গো এর পাস্ট পার্টিসিপল হয়েছে গন, এবং তার পূর্বে একটা হ্যাভ বা হ্যাজ হওয়ার কথা। কিন্তু এখানে একটু লক্ষ্য করি, এখানে হ্যাভটা ইউ এর পূর্বে বসেছে। কেন বসেছে? কারণ আমরা রাইট ফর্ম ভার্বে পড়েছি, মানে শুরুর যে প্রাথমিক যে আমাদের তথ্যটা দিয়েছি যে মুড খেয়াল করতে হবে শেষে, যদি শেষে নোট অফ ইন্টারোগেশন থাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে। সেই জন্য এখানে কি হয়েছে? সঠিক উত্তর হ্যাভ ইউ এভার গন টু কক্সেস বাজার। ওকে, আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের সকলের বোধগম্য হয়েছে। চলে আসবো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব। খুবই সহজ। কোন সেন্টেন্সের ভিতরে যদি সময়ের পূর্বে সিন্স অথবা ফর থাকে, সিন্স অথবা ফরের পরে যদি সময় থাকে, তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন মর্নিং, মর্নিং এর পূর্বে কি দেওয়া আছে? সিন্স। তাহলে সময়ের পূর্বে সিন্স থাকার কারণে এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করতে হয় আমরা টেন্স সেকশনে পড়ে এসেছি। সবার সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে ভার্বের আইএনজি ফর্ম। সেই জন্য এটা সঠিক উত্তর কি হয়েছে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। একইভাবে হি ড্যাশ বি ইল সিন্স মন্ডে, তাহলে এটাও কিন্তু হওয়ার কথা ছিল কন্টিনিউয়াস, কিন্তু বলেছে তবে বি ভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি বি দেওয়া থাকে। সেই জন্য হি হ্যাজ বিন ইল হয়েছে, হি হ্যাজ বিন বিং ইল হয়নি। দ্য নেক্সট ওয়ান ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? কোন সেন্টেন্সের যদি yesterday, ago, long since, long ago, once upon a time, last week, last night, last year, last month, এগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে উক্ত সেন্টেন্সটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সকে গঠন করতে হলে কি করতে হয়? মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে কি ভার্ব আনতে হয়? ডিড নট আনতে হয়। আমরা এটা টেন্স সেকশনে পড়ে এসেছি। যেমন হি ড্যাশ কাম হোম ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকার কারণে কি হয়ে যাচ্ছে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্স যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন, একটু আগেই আমি বলেছি ইন্টারোগেটিভ করতে হলে ডিড ভার্ব আসবে, সেই জন্য ডিডটা সাবজেক্টের পূর্বে বসেছে যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। তাহলে কি হলো? ডিড হি কাম। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ডু ডাজ ডিড অর্থাৎ ডু ভার্ব বসে তাহলে তারপরে মূল ভার্বটা সবসময় বেস ফর্ম হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কি, কিভাবে করতে হবে, আর ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের যে সিকোয়েন্সটা আমরা মেইনটেইন করলাম। সর্বপ্রথম খেয়াল করতে হবে ভয়েস, তারপরে খেয়াল করতে হবে টেন্স, সর্বশেষে নাম্বার পারসন এবং মোড। তো ভয়েস সম্পর্কে তথ্য আজকে আমরা পেয়েছি, কিভাবে অ্যাক্টিভ ভয়েস চিনতে হবে এবং প্রথম পাস্ট টেন্স কিভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়ে আজকে আমরা বলার চেষ্টা করেছি। আমরা যতটুকু বুঝতে পারলাম আজকের ক্লাস উপভোগ করে, যদি কোনো বুঝতে অস্পষ্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসগুলো যাতে আমরা সহজেই পেতে পারি সেইভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।